ডিএন টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আমাদের নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকের দিনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে 7ই ডিসেম্বর, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ডে, অর্থাৎ আর্মি ফ্ল্যাগ ডে। আমরা দেখেছিলাম যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, ওনার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল 1949 সালে, যেটা জুলাই মাসে পালন করা হতো। তখন এটা খুব একটা পরিকল্পিত ঘটনাকে সামনে রেখে একটা নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে একটা প্রজেক্ট তৈরি করার লক্ষ্যে একটা কমিটি গঠন করে দেওয়া হয়, যার চেয়ারম্যানশিপ ডিফেন্স মিনিস্টার থাকবেন। এই যে কমিটিটা, সেই কমিটিটা পরবর্তী সময়ে যেটা উল্লেখযোগ্য ছিল, আমরা পণ্ডিত জওহরলাল নেহরুর একটা ভাষণ থেকে সেটা জানতে পেরেছিলাম। প্রথম বিশ্বযুদ্ধের পর যারা সৈনিকরা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা বিকলাঙ্গ হয়ে গেছেন, তাদেরকে এবং তাদের পরিবারকে কিভাবে সুরক্ষার মধ্যে নিয়ে যাওয়া যায়, সেই পরিকল্পনাতে ন্যাশনাল ফ্ল্যাগ ডে একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রতি বছর 7ই ডিসেম্বর ন্যাশনাল ফ্ল্যাগ ডে তারা পালন করবে। এই ন্যাশনাল ফ্ল্যাগ ডে হচ্ছে ডোনেশন সংগ্রহ অভিযান। আজকের দিনে প্রতিটি অফিসে, আদালতে জনগণের কাছে একটা ছোট্ট আকারের পতাকা নিয়ে যাওয়া হয়, একটা পিন দিয়ে সেই পতাকাটা তৈরি করা হয়। শাটারিং করার জন্য পিনটা ব্যবহার করা হয়। এই পতাকা লাল, গাঢ় নীল এবং হালকা নীল, এই তিনটি কালার দিয়ে এই পতাকাটা তৈরি করা হয়েছিল এবং এটার একটা বিশেষ সিগনিফিকেন্স রয়েছে। জওহরলাল নেহরু বলেছিলেন, তার প্রথম এই ফ্ল্যাগ ডে ভাষণে বলেছিলেন যে ফ্ল্যাগ ডে হচ্ছে জওয়ানদের, ভারতবর্ষের জওয়ানদের শক্তি সুরক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য চিন্তা ভাবনা না করে তারা দেশের স্বার্থে দেশপ্রেমিক হয়ে দেশটাকে সুরক্ষা করার প্রশ্নে তারা দায়িত্ব পালন করবেন। এই ফ্ল্যাগ ডের মধ্য দিয়ে যে টাকা সংগ্রহ হবে, সেই টাকাতে এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের পরিবারের অর্থনৈতিক সংকুলান করা, যারা যুদ্ধে বিকলাঙ্গ হচ্ছেন সেই বিকলাঙ্গদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে পরিকল্পনা করা, জওয়ানদের বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা করা এবং যেখানে তারা যুদ্ধ করবেন তার জন্য বিভিন্ন ধরনের ট্যান্ট ইত্যাদি তৈরি করে সেখানে তার স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা, এই বিষয়গুলো ছিল এই ফ্ল্যাগ ডের মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমরা আজকের দিনে যদি হিসাব করি, আমরা দেখব ন্যাশনাল ফ্ল্যাগ ডেতে একটা ফ্ল্যাগ আমার বাড়িতে নিয়ে আমি রাখবো। সেই যে প্রাপ্তির বিষয়টা, ফ্ল্যাগটা আমি কোথায় পাবো, কিভাবে পাবো, এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের ব্যাপক অংশের মানুষ জানেন না ফ্ল্যাগ ডে কি এবং সেই ফ্ল্যাগ ডের মধ্য দিয়ে তার একটা টাকাও যদি অনুদান হয়, সেই অনুদান
1 টাকা যারা অত্যন্ত গরিব অংশের লোক তারাও দিতে প্রস্তুত আছেন, কিন্তু অ্যাওয়ারনেসটা হচ্ছে না, তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না এই বিষয়টা। বিভিন্ন ধরনের এনজিওরা আছেন, বিভিন্ন সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন। যেসব এনজিওরা এ কাজগুলো করবে, একটা ব্যাপক অংশের ফ্ল্যাগ তারা নিয়ে এসে তার বিনিময়ে কিছু ডোনেশন জনগণের কাছ থেকে সংগ্রহ করে দেবেন, তাদেরকে একটা বিশেষ কালারফুল সার্টিফিকেট দেওয়া হবে, ATC। এবং সেই ATC যে সার্টিফিকেটটা একটা এনজিও পাবে তাতে ট্যাক্স ফ্রি হয়। এ ধরনের পরিকল্পনা রয়েছে। পরিসংখ্যানগত দিক থেকে দেখা গেছে ভারতবর্ষের সামরিক শক্তি সারা বিশ্বের মধ্যে 3য় স্থান দখল করে আছে। বিশাল ব্যাপার, বিশাল বড় বড় দেশ রয়েছে, তার মধ্যে ভারতবর্ষের যে দেশ সেই দেশেই 3য় স্থান অধিকার করে আছে এখন পর্যন্ত। একটা বিশাল ব্যাপার। আমরা দেখলাম এবছর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একটা ঘোষণা দিলেন যে এই ডিসেম্বর মাসটাকে প্রতিটা দিন সম্পূর্ণ মাসব্যাপী তার প্রচার অভিযান, যে মাসব্যাপী ফ্ল্যাগ ডে পালন করার একটা আহ্বান উনি রাখলেন। আমি বলবো এই আহ্বান উনি রাখলেন, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, তার বাস্তবায়ন কিভাবে হবে সেই পরিকল্পনায় যদি না হয়, তাহলে এ ধরনের ঘোষণার কি কোনো ধরনের যৌক্তিকতা থাকে? আমরা তো আজকে পর্যন্ত, আজকে ফ্ল্যাগ ডে, কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন সারা মাস ব্যাপী। কোথায় আজকে পর্যন্ত জনগণের কাছে ফ্ল্যাগ ডের বার্তাটাই পৌঁছে যায়নি। অ্যাওয়ারনেস দূরের কথা, ফান্ড সংগ্রহ করা যথেষ্ট সহজ ব্যাপার, করা হচ্ছে না। একটা পরিকল্পনা দরকার, যে পরিকল্পনার মধ্য দিয়ে এই ফ্ল্যাগ ডেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ডোনেশন সংগ্রহ করা যায়। আমরা দেখি প্রতি বছর প্রায় 60,000 রিটায়ারমেন্টে যাচ্ছেন। 32 লক্ষের উপর এখনো এক্স সার্ভিসম্যান রয়েছেন। সেই 32 লক্ষের উপর যে এক্স সার্ভিসম্যান, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা যে বিষয়টা, এবং প্রতি বছর যে 60,000 রিটায়ারমেন্টে চলে আসছেন বিভিন্নভাবে, তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্কিত হওয়া, সহযোগিতার হাত সম্প্রসারিত করা, এই যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করার দরকার, প্রয়োজনীয়তা রয়েছে। এখন পর্যন্ত অ্যাওয়ারনেসই হচ্ছে না, কি করে সম্ভব? ডিফেন্স মিনিস্টারকে প্রেসিডেন্ট করে যে কমিটি গঠন করা হয়েছে, বিভিন্ন আর্মিদের পদাধিকার যারা রয়েছেন উচ্চ পদে, তাদেরকে নিয়ে এই কমিটিটা, সেই কমিটি বসে একটা পরিকল্পনা সুষ্ঠুভাবে যদি না করা হয়, আজকে বাধ্য হয়ে কিছু লোক আর্মিতে যাচ্ছেন, কিন্তু আর্মিতে যারাই যাচ্ছেন তাদের পরিবারের লোক স্বতঃস্ফূর্তভাবে তাকে আর্মিতে চাকরি নেওয়ার ক্ষেত্রে দিতে পারছেন না। তো যখনই দেখা যাবে যে একজন আর্মি উনি অংশগ্রহণ করার পরই, যুদ্ধে যান বা নাই যান, উনি যে কোনোভাবেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হন, শারীরিক অসুস্থতা দেখা দেন, তখন তার একটা ভবিষ্যৎ থাকবে যদি ফান্ডটা প্রকট করা যায়। এই ধরনের একটা বিষয় তার পরিবারে না থাকার কারণে, এই অ্যাওয়ারনেসটা না থাকার কারণেই পরিবারের লোকজন আর্মিতে দিতে চাইছেন না। সেদিক থেকে আমরা দেখলাম এয়ারফোর্স, নেভি এবং সামরিক বাহিনী যারা রয়েছেন, বিশেষ করে 3টি বাহিনী একসঙ্গে মিলে এই ফ্ল্যাগ ডেকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করেন। কেন? বিভিন্ন রাজ্যে রাজ্যে আমরা পরিকল্পিতভাবে বিভিন্ন অফিস আদালতে আসে, বিভিন্ন ফ্ল্যাগগুলো আসে,
সেই ফ্ল্যাগগুলো ডিস্ট্রিবিউট করা হয়। 1 টাকা, 5 টাকা, 10 টাকা এগুলো সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যাপক অংশের মানুষের কাছে কেন যাবে না? তাহলে 1949 সালে 7ই ডিসেম্বর যে ফ্ল্যাগ ডের আনুষ্ঠানিক উদ্বোধন হলো, সেই ফ্ল্যাগ ডে আজকের এত বছর পর আমরা তাকে কোথায় নিয়ে যেতে পারলাম? প্রায় 50 বছর উপরে, 50 বছর নয়, প্রায় 70 বছর। তাহলে 67 ইয়ার্স মেবি, ভুল বললাম, 50 বছর, 3 বছর 53 বছর আর 20 বছর, 73 বছর। এই 73 বছরের মধ্যে আমরা তাকে কোথায় নিয়ে যেতে পারলাম? পারিনি। স্বাধীনতার এত বছর পরে এই ফ্ল্যাগ ডেটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নেভি, 3টি সংগঠন আমাদের দেশটাকে সুরক্ষা করে চলেছে। কাজেই আমার মনে হয় যে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা সরকার গ্রহণ করুক এবং যে ঘোষণা সারা মাসব্যাপী একটা প্রচার অভিযান করা, ফ্ল্যাগ ডে পালন করা, এই যে ঘোষণা ডিফেন্স মিনিস্টার দিয়েছেন তাকে বাস্তবায়িত করার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা কেন্দ্রীয় সরকার থেকে গ্রহণ করা হোক, এটা আমরা একটু দাবি রাখছি। পাশাপাশি আজকে 7ই ডিসেম্বর যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে, ইন্টারন্যাশনালি সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই ডেটার মূল লক্ষ্য কি? যে ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করা, প্রতিটি স্টেট সোশ্যাল এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট চাইছি। তো আমরা প্রথম অবস্থাতে এটা ইন্টারন্যাশনালি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সত্যি কথা। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত যে ইকোনমিক্যাল পলিসি ভারতবর্ষে চলছে, আমরা প্রথম দেখেছিলাম পণ্ডিত জওহরলাল নেহেরু বলছিলেন যে সোভিয়েত রাশিয়ার ইকোনমিক্যাল যে পদ্ধতিটা আছে সেটা ভারতবর্ষের মধ্যে নিয়ে আসা। কিন্তু ওনার সেই বক্তব্যটা ব্যাপক অংশে তৎকালীন সময়ের যারা গণফ্রন্টে ছিলেন তারা সেটা মানেননি। শেষ পর্যন্ত লর্ড কেন্সের ইকোনমিক্যাল থিওরি সেখানে নিয়ে আসা হয়েছে। ফলে লর্ড কেন্সের ইকোনমিক্যাল পলিসির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটা হলো না ভারতবর্ষের বুকে। আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি নাই হয় তাহলে দেশের ইকোনমিক্যাল পলিসি, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে আসবে? আর ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যদি সত্যিকারে না আসে তাহলে সোশ্যাল ডেভেলপমেন্টটা আসতে পারে না। আমরা দেখি জার্মান একটা শহর, একটা দেশ, বুল শহরে একটা আন্তর্জাতিক সভা হলো 15 জুলাই, একটা ইন্টারন্যাশনাল ইয়থ স্কিল ডেভেলপমেন্ট ডে। সেখানে যে পরিসংখ্যান আমরা পেলাম, সেই পরিসংখ্যানে দেখি যে জার্মানে যা কিছু তৈরি হচ্ছে তার পটেনশিয়ালিটি তো হচ্ছে ভারতবর্ষ, সম্পদ ভারতবর্ষের। জার্মান সেই সম্পদ নিয়ে বিভিন্ন ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের প্রশ্নে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, বিভিন্ন ইনোভেশন এগুলো তারা করছেন। এবং এখানে জার্মানের যুবকরাই সবচেয়ে বেশি কাজে অগ্রগণী ভূমিকা পালন করে চলেছে। আমরা ভারতবর্ষের মানুষ বেকারত্বের জ্বালায় ভুগছি, ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই, স্কিল ডেভেলপমেন্টের সিস্টেম নেই। যে লর্ড কেন্সের ইকোনমিক্যাল থিওরি কী ছিল?
যে বৃহৎ ইন্ডাস্ট্রিগুলো থাকবে ব্যক্তি মালিকানায়, ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো সরকারি বা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টকে দিয়ে করা হবে, এবং যেগুলা নবরত্ন ইন্ডাস্ট্রি অর্থাৎ সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সেগুলো ব্যক্তি মালিকানায় থাকবে। অর্থাৎ বলা হচ্ছিল এইভাবেই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তার যে একটা স্ক্রু যদি দরকার হয়, সেই স্ক্রুটা ওই ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা তৈরি করার পারমিশন পাবে, তাদের কাছ থেকে সেগুলো বড় ইন্ডাস্ট্রিটা কিনে নেবেন। কিন্তু ঘটনা কি হলো? এটা হলো না। লর্ড কেন্সের ইকোনমিক্যাল থিওরি কি বলল? যে ওই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো প্রয়োজনে তার পার্টসগুলো কিনবে, কারণ একটা পার্টসের জন্য একটা ইন্ডাস্ট্রি বন্ধ থাকতে পারে না। সুতরাং ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো যদি সেই পার্টসগুলো তৈরি নাই করে, তাহলে তো ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে, বিশাল বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, নবরত্নের মতো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। এটা হতে পারে না। ক্রমশ ভারতবর্ষের ইকোনমিক্যাল পলিসি গভীর থেকে গভীরে চলে যাচ্ছে। ফলে IMF, বিশ্বব্যাংকের লোন নিতে ভারতবর্ষ বাধ্য হচ্ছেন। ইন্টারন্যাশনাল ইয়থ স্কিল ডেভেলপমেন্ট ডে ঘোষণা হয়েছে, ভারতবর্ষ তার শরিক ছিলেন, কিন্তু আমাদেরকে দিয়ে, আমি সেখানে আলোচনা করেছিলাম আকাশবাণীতে, সরকারি উদ্যোগ ছিল যে বিষয়টা নিয়ে আলোচনা করা, কিন্তু আলোচনা প্রচারের জন্যই রয়ে গেল শুধুমাত্র আকাশবাণীতে, কিন্তু বাস্তবে কোনো পরিকল্পনা গ্রহণ করা হলো না। তাহলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হবে? তাহলে এই যে ইন্টারন্যাশনাল ডে, তাকে প্রপারলি আমি তার সদস্য থেকেও তার জন্য কোনো চিন্তা ভাবনা করলাম না, কোনো কাজই করলাম না। আর ওই ইন্টারন্যাশনাল ডের দিনে আমরা কিছু একটা সেমিনার করে নিলাম, একটা বিবৃতি দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এই ধরনের দিনগুলোকে এভাবে পালন করলে তার বাস্তবতা আসবে না, গ্রোথ আসবে না, ইকোনমিক্যাল গ্রোথ তো আসবেই না। আর ইকোনমিক্যাল গ্রোথ যখনই আসবে না, তখনই ক্রাইসিস দেখা দেবে, সোশ্যাল সিস্টেমটাই অকেজো হয়ে পড়বে। আজকে যেটা দেখছি আমরা, বাস্তবে যেটা দেখছি, যে কাঞ্চনপুরে কিছু শরণার্থী আসার কারণে সেখানের যারা স্থায়ী মানুষ তারা বিভ্রান্ত হচ্ছেন, তাদের সম্পদ তারা সুরক্ষা করতে পারছেন না। পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ঘর থেকে গরুটাকে নিয়ে যাওয়া হচ্ছে, মাঠ থেকে ছাগল, পাঠা, হাঁস, মুরগ সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রতিবাদ করতে পারছেন না। কেন? যদি তার হাতে অর্থ থাকতো তাহলে সেই কাজগুলো তারা করতে আসতো না, চুরি করতে আসতে পারতো না। এগুলো চুরি না, ডাকাতি, সামনাসামনি নিয়ে যাচ্ছে, কিছু বলার নেই। তাহলে তার ইকোনমিক্যাল পলিসির কারণ, তার ক্রাইসিস রয়েছে, খাদ্য রয়েছে, অভাব রয়েছে, এর কারণে তারা সেই কাজগুলো করছে। তাহলে আন্তর্জাতিক স্তরের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল ইকোনমিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টের প্রশ্নে, এবং এটা বলছিল স্টেট ভিত্তিক হোক, আন্তর্জাতিকভাবে যে পরিকল্পনা সেটা বলতে স্টেট ভিত্তিক করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। কিন্তু আমি এখন পর্যন্ত জানি না কোনো স্টেট এই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করেছি না ভারতবর্ষের বিকল্প। আমরা সেই দিক থেকে একটু দৃষ্টি নিক্ষেপ করতে চাই। আজকে আরো একটি বিশেষ দিন, যেভাবে বিনয় বাদল দীনেশ, তাদের মতো আরেকজন বিপ্লবী বাঘা যতীন, আজকে তার জন্মদিন। বাঘা যতীন, তার জীবনী একটা বিশাল ব্যাপার, তার কর্ম বিশাল ব্যাপার, কিন্তু তার মধ্যে যে দেশপ্রেমটা ছিল, সেই দেশপ্রেম কিভাবে কাজ করেছিল, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাকে বাঘা যতীন বলে আখ্যায়িত করা হতো এই কারণে তার সাহস ছিল দুরন্ত। এত সাহস এই ধরনের কোনো বিপ্লবীর মধ্যে খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখেছিলাম বিপ্লবী বাঘা যতীন
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ওনার সঙ্গে পরিচয় হলো ঋষি অরবিন্দের। তখন উনি ঋষি হননি, বিপ্লবী অরবিন্দ ঘোষ। তার সঙ্গে পরিচয় হয়েছিল এমএন রায়। তাদের চেতনায় সে উদ্বুদ্ধ হয়েছিল, হয়ে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা একটা বিশাল দায়িত্ব সে পালন করল। সে একটা যুগান্তর দল গঠন করলো সে নিজে। সেই যুগান্তর দল গঠন করে তার নেতা ছিল সে, এবং সে সশস্ত্র বিপ্লব করবে। সেই বিপ্লবের নেতা হল বাঘা যতীন। নেতা হয়ে তার সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজপুত্র ভারত পরিক্রমাতে এসেছিল। সেখানে আসার পর তার মস্তিষ্ক ছিল এত বেশি, কিভাবে তাদের মন জয় করা যায় সেই পরিকল্পনা সে করতে পেরেছিল। এটা ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার জন্য, সহযোগিতার জন্য জার্মানির রাজকুমারের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলো সে। একটা ছোট্ট ঘটনা হচ্ছে কি, যে একদিন রাজকুমার যখন এসে ঘুরে দেখছে, সেই সময় ব্রিটিশের কিছু সৈন্যবাহিনী ঘোড়ার গাড়ির ছাদের উপর বসে বোট জুতা ঝোলাচ্ছিল। যে বোট জুতাগুলো ওই গাড়ির ভেতরে বসা কিছু মহিলাদের উপরে গিয়ে পড়ছিল, তাদের নাকের উপর দিয়ে ঝুলছিল। এই বিষয়টা সে যখন প্রত্যক্ষ করলো, তখন ভাবলো যে ওই রাজকুমার কখন এই জায়গাতে আসে তখনই সে দেখাবে মজা। তো রাজকুমার ঘুরতে ঘুরতে যখন এখানে আসলো, তখন সে ওই ব্রিটিশ সেনাদেরকে বলল যে তোমরা নেমে পড়ো, অথবা তোমাদের নামতেই হবে, তোমরা এভাবে উপরে উঠে যেতে পারো না, এখানে রাজকুমার আসছেন যাচ্ছেন। আর এছাড়া ওই মহিলাদের উপর তোমার বুট সুতা দিয়ে আঘাত করছো, এটা কি ধরনের ভদ্রতা? ব্রিটিশ সৈন্যরা তার কথা শুনেনি। এবার প্রচন্ড শক্তিশালী বাঘা যতীন, ভয় তো পেতই না, শক্তিও ছিল অদম্য। সে ওই ছাদের উপর লাফিয়ে উঠে যে 5-6 জন সৈনিক ছিল তাদেরকে বেদর মারপিট করলো, ফেলে দিল রাস্তার মধ্যে। তখন রাজকুমার তাকে সাবাস দিলেন, শুধু তাই নয়, তাকে বিভিন্ন ধরনের এই ধরনের কাজের জন্য তাকে বাহবা দিলেন এবং বলেন তাকে সহযোগিতা করবেন। সে বলল, এই সব গুন্ডা ব্রিটিশ বাহিনীদেরকে আমরা তাড়াতে চাই, আপনার কাছ থেকে কিছু অস্ত্র শস্ত্র আমরা চাইছি। উনি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলেন, উনি অস্ত্র দেবেন এবং অস্ত্র পাঠিয়েছিলেন। কাজেই বাঘা যতীনের এই ধরনের ঘটনাগুলো বিশাল। আমরা বাঘা যতীনকে নিয়ে যতই চর্চা করি, দেখব ওনার এই যে সবল শক্তিটা ব্যবহার করেছেন অশুভের বিরুদ্ধে। একবার একজন থেকে প্রশ্ন করেছিল, তুমি এত যে শক্তি, সেই শক্তি কিভাবে ব্যবহার করছো? সে বলছে, না, আমার শক্তি তো শারীরিক শক্তি আমি ব্যবহার করছি না। কি করছো? এই মানসিক শক্তিকে ব্যবহার করছি। যে তোমার সামনে যদি ধরনের কিছু পালোয়ান চলে আসে, তুমি কি করবে? সে বলছে, যদি সেই পালোয়ানগুলো সৎ হয়, ভদ্র হয় এবং সামাজিক হয়, তাকে আমি শ্রদ্ধা করব। কিন্তু তার বিপরীতে যদি থাকে তাহলে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না, তাদের বিকলাঙ্গ করে ছাড়বো। সবাইকে, যতজনই আসো, সে সংখ্যার বলে লাভ নেই, যত সংখ্যক আসুক তাদেরকে আমি বিকলাঙ্গ করি। আশ্চর্য হয়েছিল, এই কি ঘটনা! জার্মান প্লট যেটা তৈরি হয়েছিল, সেই জার্মান প্লটটাও
বাঘাযতীন নিজে পরিকল্পনা করে সেটা তৈরি করেছিলেন। একটা উল্লেখযোগ্য দিক, যেটা সবশেষে বলতে হয়, যে যুগান্তর দলের সৃষ্টিকর্তা সে, তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে উনি জাহাজে চলে আসছিল জার্মান থেকে। কিছু অস্ত্র যেগুলো ওই রাজকুমারের সঙ্গে আলোচনা ক্রমে ঠিক হয়েছিল, সেই অস্ত্রগুলো নিয়ে আসার ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করলেন, শোভাযাত্রা করলেন 1905 সালে। আমরা দেখলাম 1906 মে মাসে দীর্ঘ আলোচনার পর মার্লিনের সঙ্গে দেওঘরে উনি দেখা করলেন এবং রবিন ঘোষের সঙ্গে তার যে বোমা বানানো এবং বোমার কারখানা তৈরি করা, রবিন ঘোষ সেখানে বোমার কারখানা তৈরি করলো, সেই কারখানাতে বোমা তৈরি করতে আরম্ভ করলো এবং রবিন ঘোষ সেখান থেকে দেওঘর থেকে কলকাতাতে চলে আসলেন, সেখানে বোমা বানানোর কারখানা তৈরি করলেন। কিন্তু তার যে পরিকল্পনা ছিল, রবিন বলছে একসঙ্গে সব বোমা ফাটিয়ে ইংরেজদেরকে হটিয়ে দেব। এখানে একটা মতাদর্শের ব্যাপার আছে, যেটা বাঘাযতীনের কাছে প্রকট ছিল। উনি বলছেন না না না, এভাবে হবে না, জনগণের মতামত আমার পক্ষে নিয়ে আসতে হবে। ফলে বিক্ষিপ্তভাবে ঘটনা করে করে ইংরেজদের বিরুদ্ধে যে বিষক্রিয়া সেটা ছড়িয়ে দিতে হবে। এটা যদি না করা যায় ভুল হবে। কাজেই রবিনের সঙ্গে তার বিরোধ বাঁধল, রবিনের কথা সে মানল না, কিন্তু শেষ পর্যন্ত রবিন পিছু হটেছিল ঠিকই, কিন্তু কোনো বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে পারল না বাঘাযতীনকে ছাড়া। আর বাঘাযতীন সেই জায়গা থেকে সে অন্যত্র চলে গেল। তার সঙ্গে 5 জন বিখ্যাত বিপ্লবী ছিলেন। আমি তার নামটি বলছি: চিত্তপ্রিয় রায় চৌধুরী, জ্যোতিষচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। আমরা দেখলাম যে 8ই সেপ্টেম্বর সারা দিন জঙ্গলে জঙ্গলে কাটিয়ে, ভোরবেলা হেঁটে হেঁটে জঙ্গলের পর জঙ্গল পার হয়ে তারা ভোরবেলা গিয়ে পৌঁছল বালাসোর, উড়িষ্যার বালাসোর বুড়িবালামের তীরে। সেই বুড়িবালাম সকালবেলা 7টে ঠান্ডার মধ্যে, সেপ্টেম্বর মাস, নদীর ওপারে গেল। ওদিকে আর্মি আসবে, সেখানে তারা একটা ডুবা পেল, যে ডুবাটা শুকনো ছিল, জল শুকিয়ে গেছে। সেই ডুবার মধ্যে তারা আশ্রয় নিল, এই 5 জন ব্যক্তি। সেখানে আশ্রয় নিয়ে তখন আমরা কয়েকজনের নাম খুব ভালোভাবে জানতাম, সামরিক ছিলেন, তাদের সঙ্গে লড়াই হয়েছিল। চার্লস টেগার্ড খুব হিংস্র প্রকৃতির পুলিশ সেনানী ছিলেন, ব্রিটিশ সেনা। কমান্ডার বাচার ফোর্ট এবং জেলা ম্যাজিস্ট্রেট, তাদের সঙ্গে অসংখ্য সামরিক বাহিনী, তাদের সঙ্গে গুলির লড়াই চলল। সেই গুলির লড়াই চলছে, সেখানে শহীদ হয়ে গেলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। আর বাঘাযতীন আক্রান্ত হলেন পুলিশের গুলিতে, বুকটা যার ঝাঁঝরা হয়ে গিয়েছিল, কিন্তু বেঁচে ছিলেন, অদম্য শক্তি ছিল তার শরীরে। সঙ্গে আর যে 3 জন ছিলেন তারা অ্যারেস্ট হলেন। এই 3 জনকে বিচারে ফাঁসিতে ঝুলানো হলো, বাঘাযতীনকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। প্রচন্ড রক্তবমি হচ্ছে। সেই মৃত্যুশয্যায় দাঁড়িয়ে বাঘাযতীন যে কথাটা বলেছিলেন, এটা প্রতিটি ভারতবাসীর কাছে
দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মনে হয় এর চেয়ে বড় কোনো আর শব্দ থাকতে পারে না। সে বলছে রক্তক্ষরণ প্রচুর পরিমাণে হচ্ছে, বলছে এত রক্ত আমার গায়ে ছিল। আমি সৌভাগ্যবান যে আমার শরীরের সবটুকু রক্ত এই দেশমাতৃকার কাছে অর্পণ করে যেতে পারলাম। ভাবুন কথাটা। সে তার দেহের এত রক্ত ঢেলে দিয়ে বলছে বাঁচার কোনো ইচ্ছে তার নেই। আমি যে দেশমাতৃকাকে আমার দেশের সবটুকু রক্ত নিংড়ে দিচ্ছি, সেটাই হচ্ছে আমার পরম সৌভাগ্য। এত বড় কথা, কত বড় বিপ্লবী হলে, দেশপ্রেমিক হলে এ কথাটা বলা যায়। তাহলে সে এই যে রক্তগুলো, এটা কি শুধু ভূমিতে লুটিয়ে দেওয়ার জন্য, যে হসপিটালের গৃহে লুটিয়ে পড়ার জন্য? এই প্রতিটি রক্ত থেকে রক্ত বীজ তৈরি হবে এবং সেই রক্ত বীজের মধ্যে দিয়েই দেশপ্রেম থাকবে এবং প্রতিটি মানুষের মধ্যে এই দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই এই বক্তব্যটা উনি রেখেছিলেন। কাজে বাঘা যতীনের জন্মদিনে আমরা আপামর সুধী জনগণকে একটি কথা বলবো, আমাদের দেশে আরও স্বাধীনতা আন্দোলনের প্রয়োজনীয়তা রয়ে গেছে। সেই আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব, আলোচনা দীর্ঘ হয়ে গেছে। একটা আলোচনা হচ্ছে 1945 সাল, ভিয়েতনাম স্বাধীন হলো লড়াই করে করে, এবং বিশ্বে যতগুলো লড়াই হয়েছে ভিয়েতনামের মতো এত লড়াই হয়নি। একটা হিসাব পরিসংখ্যানে দেখা গেছে প্রতি ইঞ্চি জমিতে একটা করে বোমা পড়েছে। এই ধরনের একটা বিপ্লব হয়েছে। কৃষকরা জমিতে চাষ করছে, কাঁধে বন্দুক। 2রা আগস্ট যখন স্বাধীনতা পেল, প্রথম বৈঠক, সেই বিপ্লবের নেতা যিনি ছিলেন হো চি মিন, উনি বলছেন আগামী 8 তারিখে 2রা সেপ্টেম্বর স্বাধীনতা পাওয়ার পর আর বলছেন আগামী 8 তারিখ থেকে আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হবে। সবাই প্রশ্ন করছিল এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেলাম, তারপর আপনি বলছেন স্বাধীনতা আন্দোলন শুরু, মানেটা কি? বলছেন দেশের মানুষকে অশিক্ষিত রেখে, নিরক্ষর রেখে কোনো দেশ স্বাধীন হতে পারে না। কাজেই 6 দিনের মধ্যে আমাদের প্রস্তুতি, 8 তারিখ থেকে শুরু হবে শিক্ষিত করে তোলার আন্দোলন, নিরক্ষরতা দূরীকরণ অভিযান। এটাই হচ্ছে আমার স্বাধীনতা আন্দোলন। আমরা দেখলাম তেহরানে বসে যখন আন্তর্জাতিক স্তরে সভা হলো, সিদ্ধান্ত হলো যে 8ই সেপ্টেম্বর হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। যে যে দেশগুলিতে নিরক্ষর রয়ে গেছে মানুষ, অশিক্ষিত রয়ে গেছে মানুষ, সেই দেশের মানুষকে স্বাক্ষর করে তোলার জন্য 8ই সেপ্টেম্বর, অর্থাৎ সেই ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলন শুরু। ভারতবর্ষ ঘোষণা দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। একটা সময় হয়েছে 1990 সাল, সেই 90 সাল থেকে সে আন্দোলন শুরু হয়েছে। আজকে পর্যন্ত ভারতবর্ষ নিরক্ষর মুক্ত দেশ হতে পারল না। কাজে একটা উদাহরণ দিয়ে আমি বলছি, ভারতবর্ষে আরো অনেক কিছু রয়ে গেছে, আমরা স্বাধীনতা পাইনি। কাজে বাঘা যতীনের চেতনায় আমাদের নিজের রক্তকে শানিত করব, বিশুদ্ধিকরণ করব, করে এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেখানেই পরাধীনতা রয়েছে মানুষের, সেখানে আমাদের আন্দোলন শুরু করে আমরা এই দেশটাকে আগামী প্রজন্মের জন্য স্বাধীন করে তুলব, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব। এ ধরনের অঙ্গীকার আমরা রাখতে পারি কিনা আমরা দেখি। আমি সবার কাছে এই আন্তরিক আবেদনটা রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।